শান্তিপ্রিয়া। শান্তিপ্রিয়া বলিউড জগতের নতুন নক্ষত্র, যিনি কিনা কিছুদিন আগেই ক্যান্সারের কারণে তার মাকে হারিয়েছে। শান্তি তার মায়ের অস্থি বিসর্জন করতে হরিদ্বারে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করেই তার প্রডিউসার তাকে কল করেন। শান্তি, ফিল্মের ফাইনাল শিডিউল রয় স্টুডিওতে শুটিং করা হবে 10 দিন পর্যন্ত, এবং কালকের টাইম আগামীকাল সকাল 6টায়। কিন্তু স্যার, কাল যে করেই হোক আমার মায়ের অস্থি বিসর্জন দিতে আমার হরিদ্বার যেতে হবে। তারপর আপনার যতদিন ইচ্ছা শ্যুট করিয়ে নিয়েন। উরি বাবা, আরে শান্তি, যদি খুব প্রয়োজন না হতো তাহলে আমি তোমাকে ফোনই করতাম না। এই ফিল্মের কারণে আমি এমনিতেই মাথা থেকে পা পর্যন্ত ঋণী হয়ে আছি, আর যদি এখন বেশি দেরি করি তাহলে আমি পুরো কাঙ্গাল হয়ে যাব। প্রডিউসার মুকেশ অনেকবার বোঝানোর পর অবশেষে শান্তি রাজি হয় আর তার চাকরকে নিয়ে রয় স্টুডিওর জন্য বেরিয়ে পড়ে। সারাদিনের লম্বা শুটিংয়ের পর ক্লান্ত হয়ে শান্তিপ্রিয়া তার কটেজে ফিরে যায়। তারপর কাপড় পাল্টে বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ে। শান্তি গভীর ঘুমে আচ্ছন্ন হতেই হঠাৎ করেই অদ্ভুত একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। এই আওয়াজটি বাইরের লবি থেকে আসছিল। শান্তিও কোনো রকমে নিজেকে সামলে অন্ধকার লবির দিকে এগিয়ে যেতে থাকে। লবিতে পৌঁছানোর পরেই শান্তি একটি মহিলার আবছা ছায়া দেখতে পায়, যিনি কিনা নিজের নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটছিল। রুমের মধ্যে অনেক অন্ধকার হওয়ার কারণে শান্তি তাকে উচ্চস্বরে ডাকে আর বলে, কে আপনি? আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? শান্তি এত জোরে চিৎকার করার পরও যখন ওই মহিলা তার প্রশ্নের কোনো উত্তর দেয় না, তখন শান্তি লবির লাইট জ্বালিয়ে ওই মহিলার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু সে যখন একদম তার কাছে যায়, তখন সে দেওয়ালের আশেপাশে আর কাউকেই দেখতে পায় না। শান্তি কিছুই বুঝতে পারছিল না, কিন্তু সে যখন আবার ওই লাইটটা বন্ধ করে, তখন ওই মহিলা আবার তার চেহারার কাছে গিয়ে রেগে গজগজ করতে করতে বলে, যদি বেঁচে থাকতে চাস তাহলে এখান থেকে চলে যা, নইলে ফল ভালো হবে না। মহিলাটাকে তার চেহারার কাছে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শান্তি ভয়ে চিৎকার করে এক কোণায় বসে পড়ে। কিন্তু তখনই শান্তির চাকর বান্দিয়া তার কাছে যায়। ও দিদি, এত রাতে এই কোনায় বসে আছেন কেন? আপনি ঠিক আছেন তো? ওই মহিলা আমার কোনো ক্ষতি করে দিবে, ওকে এখান থেকে চলে যেতে বলো। কোন মহিলা দিদি? আমি আর আপনি ছাড়া তো এই ঘরে আর কেউই নেই। বান্দিয়ার কথা শুনে শান্তি পিছনে ঘুরে তাকায়, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। এই দুর্ঘটনায় বিভ্রান্ত হয়ে শান্তি তার ঘরে ফিরে যায় আর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন শান্তি আয়নার সামনে বসে নিজের লাইন মনে করছিল। তখন হঠাৎ করেই সে ওই আয়নায় আবার ওই মহিলার প্রতিবিম্ব দেখতে পায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এই মহিলাটি আর কেউ নয়, মহিলাটি ছিল শান্তিপ্রিয়ার মা। 2 দিন আগে শান্তিপ্রিয়া যার চিতায় আগুন দিয়েছিল। শান্তি, আমার মা, আমি তোকে কালকেও বলেছিলাম আর আজও বলছি, এই ফিল্মটা ছাড় আর এখান থেকে দূরে কোথাও চলে যা। মা, তাহলে কি কাল রাতে ওটা আপনি ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা, আমি ছিলাম। কোনো অনর্থক ঘটনার আগে আমি তোকে সতর্ক করতে এসেছি। মা, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর মুকেশ মশাই কি করেছে? ওই বদমাসটার নাম নিস না। ওর চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা কালো সত্যটা শুধু আমি জানি। শান্তির মা তার কথা শেষ করার আগেই কথাটি অসম্পূর্ণ রেখে অদৃশ্য হয়ে যায়। আতঙ্কিত অবস্থায় শান্তি তার মাকে মা মা বলে এদিক ওদিক তাকাতে থাকে। এমন সময় স্পট দাদা দরজায় কড়া নাড়ে আর বলে, ম্যাডাম, শর্ট রেডি, আর ডিরেক্টর দাদা আপনাকে তাড়াতাড়ি আসতে বলেছে। স্পট দাদার কথা শুনে শান্তি তার মাথার ঘাম মুছতে শুরু করে আর বলে, আপনি যান, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর শান্তি যখন পুরো কাম আর ফোকাসড হয়, তখন আপনা আপনি শুটিং রুমের দিকে এগিয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয়টা হলো, ওই রুমে শুধু লাইট আর ক্যামেরা ইকুইপমেন্ট পড়েছিল, কিন্তু সেগুলো দেখার মতো সেখানে কোনো ডিওপি, ক্যামেরাম্যান ও প্রযোজক উপস্থিত ছিলেন না। শান্তির কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগে, কিন্তু সে এটার উপর তেমন একটা গুরুত্ব না দিয়ে
ওই রুমের এদিক ওদিক হাঁটা চলা করতে শুরু করে। খাটের কাছে যাওয়ার পর সে এমন একটা জিনিস দেখতে পায় যা দেখে যে কোনো মানুষের রক্ত জমে যাবে। খাটের ঠিক সামনে একটি গর্ত খনন করে রাখা হয়েছে, আর ওই গর্তের ভিতরে কিছু লাশ পড়ে আছে যেগুলো শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে। এগুলো দেখে শান্তি এমনভাবে চিৎকার করে ওঠে যেন তার চিৎকারে এক্ষুনি আকাশ ফেটে যাবে। শান্তির চিৎকার শুনে স্পট দাদা এবং সেটের আরো কয়েকজন লোক সেখানে চলে আসে, আর শান্তিকে এমনভাবে কাঁদতে আর ঘামতে দেখে তারাও অবাক হয়ে যায়। কিন্তু শান্তি তাদের কোনো কিছু বলার আগেই সে দেখে ওই রুমটা একদম ফাঁকা। সেখানে নাই কোনো লাইট আছে আর নাই কোনো ইকুইপমেন্ট, আর যেখানে সে গভীর গর্ত দেখেছিল সেখানে একটা সাধারণ মাদুর পড়ে আছে। এসব দেখে শান্তি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার কি সত্যিই তার মায়ের কথা মেনে নেওয়া উচিত, নাকি এগুলো কেবলই তার মনের ভুল যার সূত্র তার মায়ের মৃত্যুর সাথে জড়িয়ে আছে? টানা 14 ঘন্টা শুট করার পর শান্তি আবার রুমে ফিরে যায়, আর টেবিলে পড়ে থাকা তার মায়ের অস্থির দিকে তাকিয়ে বলে, মা মা আপনি চলে যাওয়ার পর থেকে কিছুই ভালো লাগছে না। আপনি যদি এখন এখানে থাকতেন তাহলে আমাকে বলতে পারতেন এখন আমার কি করা উচিত। শান্তি আমার বাচ্চা, আমি আজও তোর সাথে আছি। আর এখন আমি যা বলতে চলেছি তা কোনো প্রশ্ন ছাড়া মনোযোগ দিয়ে শোন। তোকে মুকেশ রয়কে মেরে ফেলতে হবে। এ কথা শুনে শান্তি চমকে ওঠে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মা তাকে এমন কিছু করতে বলছে। তুমি আমার মা হতেই পারো না। আমার মা আমাকে কখনো কাউকে হত্যা করতে বলবে না, বিশেষ করে মুকেশ মশাইয়ের মতো ভালো মানুষের। ওই ভালো মানুষের হাতে কত মানুষ নিজের প্রাণ হারিয়েছে তা তুই জানিস না মা। আর আগামী 3 দিনের মধ্যে তুই যদি ওকে হত্যা না করিস, এই স্টুডিওতে কাজ করার প্রতিটি মানুষের এমন মৃত্যু হবে যা তারা কখনো কল্পনাও করেনি। এ কথা শেষ হওয়ার সাথে সাথে শান্তি তার হাতে একটি বৈদ্যুতিক শক অনুভব করে। এতে তার হাত থেকে অস্থির কলসটি পড়ে যায়। সেই সাথে সে তার পাশের রুমে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পায়। শান্তি যখন ওই আওয়াজের পিছু করে তখন তার পায়ের নিচের মাটি সরে যায়, কারণ তার ঠিক সামনে তার চাকর বান্দিয়া লাশ পড়েছিল। উপর থেকে চলন্ত পাখা তার মাথার উপর পড়ার কারণে সে ওখানেই তার প্রাণ ত্যাগ করে দিয়েছিল। পরবর্তী 2 দিন রয় স্টুডিওতে একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকে। প্রথমে সিকিউরিটি গার্ড, যিনি কিনা প্রায় সময় ডিউটি চলাকালীন অবস্থায় ঘুমিয়ে পড়ত, তিনি এক সন্ধ্যায় এই ঘুমের মধ্যেই মারা যান। তার পরের এক রাতে শান্তিপ্রিয়ার বোনের চরিত্রে অভিনয় করা এক অভিনেত্রী নিজের বাথরুমের বাথটাবে ডুবে মারা যান। অবশেষে যখন শান্তির সামনে আর কোনো পথ থাকে না, তখন সে ক্লান্ত হয়ে তার মায়ের কথাই মেনে নেয়। শান্তি তার রুমে তার মায়ের অস্থি নিয়ে আয়নায় নিজেকে দেখে আর বিড়বিড় করতে করতে বলে, মা তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু এখন যা যা হচ্ছে প্লিজ তা বন্ধ করো। আমি কারো মৃত্যুর কারণ হতে চাই না মা। কাল মুকেশ রয় সেটে আসবে, কিন্তু কাল সে জীবিত বাড়ি ফিরবে কিনা তা তোমার উপর নির্ভর করবে। মনোযোগ সহকারে শোনো। যেমনটা প্রত্যাশিত ছিল, মুকেশ তার 2 বডিগার্ডের সাথে সেটে পৌঁছায়। সেখানে ফিল্মের ক্লাইম্যাক্স শুট হওয়ার কথা ছিল। শান্তিপ্রিয়াও মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার মতো স্টাইল নিয়ে সেটে পৌঁছায়। তাকে দেখে সবাই এক দৃষ্টিতে এমনভাবে তার দিকে তাকিয়ে থাকে যেন স্বর্গের কোনো অবসরা নিচে নেমে এসেছে। শান্তি মুকেশের কানের কাছে গিয়ে বসনা ভরা কণ্ঠে আস্তে আস্তে বলে, শুট শেষ হওয়ার পর রাতে এখানেই থেকো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যা দেখে তোমার সুখ শান্তি সব ভুলে যাবে। কয়েক ঘন্টা শুটিং এর পর যখন প্যাকআপ হলো, তখন এক কোনায় দাঁড়িয়ে শান্তির জন্য অপেক্ষা করতে থাকলো। শান্তি কাপড় বদলে 2 ওয়াইন গ্লাস হাতে নিয়ে মুকেশের কাছে যায়, আর দুজনই চিয়ার্স করে ওই ওয়াইনের গ্লাস তাদের ঠোঁটে লাগায়। বহল কিছুটা উত্তপ্ত হয়ে উঠতেই শান্তি মুকেশের চোখে কাপড় চেপে দেয়, তারপর তাকে তার পিছনে পিছনে আসতে বলে। মুকেশ কোনো এক গোলামের মতো শান্তির হাত ধরে শান্তির পিছনে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর শান্তি মুকেশকে লিভিং রুমের মাঝখানে দাঁড় করিয়ে দেয়, তারপর তার গালে চুমু খেতে লাগে। এমন সময় মুকেশ তার হাত ধরে আর বলে, শান্তি আর কতক্ষণ? একটু অপেক্ষা করো, আর কিছুক্ষণ। একথা বলে শান্তি মুকেশের থেকে একটু দূরে সরে যায় আর রশি খুলে আর বলে, মুকেশ, এখন তুমি তোমার চোখের বাঁধন খুলতে পারো। এই ঝাড়বাতিটা দেখলে কি তোমার কিছু মনে পড়ে? শান্তি, এটা কেমন সারপ্রাইজ? হ্যাঁ, আর তুমি এগুলো কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
এই বিষয়টা বুঝতে আমি তোমাকে সাহায্য করছি। সুনিতা রয়ের নামটা শুনে কিছু মনে পড়লো এই ঝাড়বাতির নিচে? আরে না না, সুনিতার লাশ এই মাটির নিচে না, ও তো ওর প্রেমিকের সাথে তুমি আমার সাথে কি করছো? হ্যাঁ, হ্যাঁ, তুমি আমার সাথে কি করছো? বেশি কিছু না, তোমার ওয়াইনে একটু বিষ মিশিয়েছিলাম যাতে মাত্র কয়েক মিনিটের মধ্যে মানুষ দম আটকে মারা যায়, কিন্তু সৌভাগ্যবশত এই বিষের ওষুধ আমার কাছে আছে। সব কিছু সত্য বলে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি সত্যি বলে দিচ্ছি। তুমি আমাকে মরতে দিও না। প্রায় 5 বছর আগে রয় স্টুডিওতে মেরামতের কাজ চলছিল, আর একদিন একজন শ্রমিক খনন করতে করতে একটি মহিলার কঙ্কাল পায়। সে আর কেউ নয়, আমার স্ত্রী সুনিতা রয়েছিল। কিন্তু কিন্তু সেই কথাটা নিজের কাছেই রেখে দেয়, আর তারপর সোজাসুজি এই খবরটা আমার কাছে নিয়ে আসে। কে চুপ থাকতে বলেছে? বলতে থাকো। এই খবরটার বদলে ও আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে আর বলে আমি যদি ওর আর ওর শ্রমিকদের বেতন 4 গুণ না বাড়াই, ও রয় স্টুডিওর বাইরে পুলিশের ভিড় লাগিয়ে দেবে। এই কথাটি শোনার পর আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আর অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমার কাছে আর কোনো উপায়ও ছিল না শান্তি। তাই 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 তুমি এই শ্রমিকদের নির্মমভাবে মেরে ফেললে? কিন্তু ব্যাপারটা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, আমাকে পুরো সত্যটা বলো, নয়তো এই ঝাড়বাতির রশি কেটে তোমাকে মেরে ফেলবো। আমি ওই শ্রমিকদের বুকে ছুরি বসিয়ে ওকে মৃত্যুর কোলে শুইয়ে দিই, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে মজুরি আদায় করতে আসা শ্রমিকরা আমাকে হাতে নাতে ধরে ফেলে, আর ক্ষিপ্ত হয়ে ওরা আমাকে মারার জন্য আমার দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু তারা আমার গায়ে হাত তোলার আগেই আমার বডিগার্ড তাদেরকে গুলি করে হত্যা করে, আর ওই স্টুডিওর নিচেই ওদেরকে পুঁতে ফেলে। এটাই ছিল সম্পূর্ণ সত্য। হ্যাঁ, এখন আমাকে ওই ওষুধটা দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও শান্তি, আমাকে ছেড়ে দাও। মুকেশের মুখ থেকে সব সত্য শোনার পরেও শান্তি তার উপরে কোনো রকম দয়া না করেই ঝাড়বাতির রশি কেটে ফেলে। এতে সে ওই ঝাড়বাতির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মুকেশ মারা যায়। মুকেশ তার শেষ নিঃশ্বাস শেষ হওয়ার সাথে সাথে শান্তির মায়ের আত্মা শান্তির সামনে এসে দাঁড়ায় আর কান্না করতে করতে বলে, আমার বাচ্চা, আমাকে মাফ করে দে। আমি তোকে খুনি বানিয়ে দিলাম, কিন্তু আমি অসহায় ছিলাম। এই লোকগুলোর সাথে হয়েছে, আর এই খেলায় তুই আর আমি তো শুধু 2টি গুটি ছিলাম, শুধুমাত্র 2টি গুটি। শান্তি এই ব্যাপারটা পুরোপুরি বুঝে ওঠার আগেই শত শত মৃত শ্রমিকদের আত্মা মাটি খুঁড়ে বেরিয়ে আসে আর শান্তিকে বলে, আমাদের মাফ করে দিও। আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য তোমার মাকে আমরা একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমরা মুক্তি পাব। একথা বলার পরে ওই সকল শ্রমিকের আত্মা ওই স্টুডিও থেকে চিরতরে গায়েব হয়ে যায়। ঘটনাটির ঘণ্টাখানিক পর পুলিশ সেটে পৌঁছে যায়, শান্তিপ্রিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে আর পুলিশ স্টেশনে নিয়ে যায়। আর এভাবেই বেচারি শান্তি শ্রমিক ও প্রডিউসার মুকেশ রয়ের দ্বন্দ্বের শিকার হয়ে জেলে চলে যায়, আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারার কারণে তার 7 বছরের জেল হয়ে যায়। ভারতের সেই সময় যখন না ঘরে ঘরে টেলিভিশন ছিল আর না বলিউডের হল, মানুষের মনোরঞ্জনের একমাত্র উপায় ছিল নাচ আর গান। এই সব কিছু মিলিয়ে যাত্রাপালা হতো, যেটাকে এখন থিয়েটার প্লেগ্রাউন্ড বলা হয়। সেই সময় কলকাতায় হওয়া প্লে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতো, যার নাম ছিল বেঈমানের মৃত্যু। লোক পথে ঘাটে, বাড়িতে অথবা কোনো চায়ের দোকানে বসে সিগারেট খেতে খেতে ব্যাস
এই প্লে নিয়ে কথা বলতো। একটি মঞ্চে এই হরর রোমান্স আর তার সাথে সাসপেন্সও দেখা যাবে। যেমন মানুষ এই নাটক নিয়ে কথা বলছিল, ঠিক তেমন মানুষের ভিড় থিয়েটারে জমা হয়েছিল। সবাই নাটক শুরু হওয়ার অপেক্ষা করছিল। তখনই সব লাইট নিভে যায় আর নাটক শুরু হওয়ার ঘন্টা বেজে ওঠে। স্টেজে নাটকের হিরোইন জেরিনের এন্ট্রি হয়। আমি প্রেমের সেই গলি যেখানে হাজারো প্রেমিক ঘুরে বেড়ায়। আমি প্রেমের সেই গলি যেখানে হাজারো প্রেমিক ঘুরে বেড়ায়। যদি করে নেই একজনের সাথে ভাব, তাহলে অন্য আমার কাছ থেকে রেগে যায়। তারপর যদি করে নেই সবার সাথে ভাব, তাহলে মানুষ আমাকে বেঈমান উপাধি দেয়। মানুষ আমাকেই বেঈমান উপাধি দেয়। হিরোইনের শায়রি শেষ হওয়ার পর স্টেজের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা নাটকের হিরো বিজয়ও হাতে চাকু নিয়ে এন্ট্রি নেয়। হ্যাঁ হ্যাঁ, তুই বেঈমান। আমি তোর মনকে আমার বাড়ি ভেবেছিলাম, কিন্তু সেটা ভাড়ার ঘর বের হলো। যদিও তোর হাজারো প্রেমিকের শখ, কিন্তু আমার জান, আমি চাই তোর সুন্দর একটি মৃত্যু হোক। খুব সুন্দর মৃত্যু হোক, খুবই সুন্দর মৃত্যু হোক। বিজয়ের সংলাপ শেষ হতেই স্টেজের লাইট ফ্ল্যাকচুয়েট হতে শুরু করে। ব্যাকগ্রাউন্ড থেকে তবলা আর ঘুঙুরের আওয়াজ ভেসে আসে। তারপর জেরিন আর বিজয় একে অন্যের দিকে তাকিয়ে রুদ্ররূপে নিজেদের নৃত্য শুরু করে। কখনো জেরিনের চোখে গভীর ভালোবাসা দেখা যাচ্ছিল, তো কখনো সেই চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, যা খুব ভয়ানক হয়ে উঠেছিল। ভয়ের কারণে স্টেজে থাকা দর্শক একে অন্যের হাত ধরে নিয়েছিল। অসাধারণ এন্ট্রির কারণে পুরো দর্শক মহল এই প্লের মাঝে হারিয়ে যাচ্ছিল। নাটকের কাহিনী তখন থেকে শুরু হয়, যখন জেরিন আর বিজয়ের বন্ধু সুবোধও জীবিত ছিল, যে কিনা রংমঞ্চের পৃথিবীর এক বিখ্যাত অভিনেতা ছিলেন। সে সব সময় কোনো না কোনো নতুন জিনিসের সন্ধানে ব্যস্ত থাকত, আর সে পাগলের মতো সেগুলোর পেছনেই পড়ে থাকত। সেই নতুন জিনিসগুলোকে যখন অভিনয় স্বরূপ দর্শকের সামনে উপস্থাপন করত, তখন সবাই তার ফ্যান হয়ে যেত। সুবোধ আর জেরিনের অভিনয় আর বিজয়ের ডিরেকশন তার প্রতিটি প্লেকে একের পর এক সফলতা দিয়ে যাচ্ছিল। সুবোধও নতুন নতুন জিনিস খুঁজে স্ক্রিপ্ট তৈরি করত, আর বিজয় তাতে প্রাণ ঢেলে দিত। আর তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে জেরিন মাঝে মাঝে বলতো, আমার তো মাঝে মাঝে মনে হয় সুবোধ আমার নয়, তোমার বয়ফ্রেন্ড। এই কথা শুনে তারা দুজন হেসে উঠত। সুবোধের জিজ্ঞাসা বেড়েই যাচ্ছিল। সে প্রতিবার নতুন কিছু চাইছিল। সে সব সময় নিজেকে জিজ্ঞাসা করত, আমরা কি মানুষের ভেতরে আত্মা প্রবেশ করাতে পারি? আমরা কি অন্য কারো শরীরের সাথে আমাদের আত্মা বদল করতে পারি? এই প্রশ্ন সুবোধকে না শান্তিতে ঘুমাতে দিত, আর না কোথাও শান্তিতে বসতে দিত। সে বিভিন্ন আশ্রম, শ্মশান আর অগণিতের ঠিকানায় পৌঁছে এই বিদ্যার সকল তথ্য একত্রিত করছিল, যার কারণে সে অনেক রাত বাড়ির বাইরে কাটিয়ে দিত। সে জেরিনকে বিজয়ের কাছে ছেড়ে নিজের এসব জিনিসের খোঁজে বাইরে বাইরে ঘুরে বেড়াতো। জেরিন আর বিজয়ও এখন সুবোধকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। একদিন যখন সুবোধ থিয়েটারে যায়, তখন সে কারো কথার আওয়াজ শুনতে পায়। জেরিন বলছিল, কে বোঝাবে সুবোধকে? দেখো, এখন তোমাকে কিছু করতে হবে বিজয়। এরই মধ্যে সুবোধ নিজে তাদের সামনে চলে আসে। সুবোধকে সামনে দেখে বিজয় এক মুহূর্তের জন্য চমকে ওঠে। তারপর আস্তে আস্তে সুবোধকে বুঝিয়ে বলে, দেখ জেরিন, তোকে নিয়ে কত চিন্তা করে, কিন্তু তুই তোর একটি কথাও শুনিস না। বিজয়ের এই কথা শুনে সুবোধ বলে, ব্যাস আর মাত্র কয়েকটা দিন, কারণ আমার সন্ধান শেষ হতে চলেছে। আচ্ছা বিজয়, এখন ছাড় এসব। তুই জেরিনকে ওই সিনটা ভালোভাবে বুঝিয়ে দে, কিভাবে কি করতে হবে। আজকাল ও আমার উপর এতটাই রেগে থাকে যে আমার সাথে ওর ভালোবাসাও প্রকাশ পায় না। আমি একটু মেডিটেশন করে আসি, কেমন? 3 দিন পরেই প্লে। এই কথা বলে সুবোধ পাশের রুমে চলে যায়, আর বিজয় তার হাত সামনের দিকে এগিয়ে জেরিনের হাত চায় আর তাকে প্লের রোমান্টিক সিনের ব্যাপারে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। অন্যদিকে রুমের ভেতরে সুবোধ না জানি কোন সাধনায় বিলীন হয়ে গিয়েছিল। সে তার সামনে একটি মোমবাতি জ্বালায় আর সবকিছু জোগাড় করে সেখানেই বসে পড়ে। এক হাতে কুমকুম নিয়ে সেটাকে ঘরের চারদিকে ছড়িয়ে দেয়। তারপর তার সামনে থাকা বাসন থেকে কিছু চাল নিয়ে একটি মন্ত্র পড়ে, সেটাকেও ঘরের চারদিকে ছড়িয়ে দেয়। আসলে সুবোধ কায়া প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল, মানে নিজের আত্মাকে অন্য কারো শরীরে ঢুকিয়ে দেওয়ার প্রস্তুতি। কিন্তু তার সামনে তো আর কোনো শরীর ছিল না।
হয়তোবা কায়া প্রবেশের কার্যকলাপ শুরু করার আগে সুবোধ নিজের আত্মাকে মুক্তির আভাস দিচ্ছিল, কারণ যদি অন্য কারো শরীরে একবার আত্মা প্রবেশ করে তাহলে সেই আত্মা আবার তার আগে শরীরে প্রবেশ করতে পারবে না। কুমকুম আর চাল বাতাসে উড়িয়ে দেওয়ার পর এখন সুবোধের ঠোঁট কোনো এক মন্ত্র পাঠ করছিল। কিছুক্ষণ পরে সে মুক্তি 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 বলে ওঠে। মন্ত্রের উচ্চারণে ঘরের ভেতরে এক আজব ধরনের উজাড় সৃষ্টি হয়েছিল। তারপর যখন সুবোধ জোরে মুক্তি বলে উঠল তখন সে প্রদীপ নিভে গেল। প্রদীপ নিভতেই সুবোধ কুমকুমের থালের সামনে এমন ভাবে পড়ে যে পুরো ঘরে লাল কুমকুমের ধোঁয়া ছড়িয়ে যায়, আর থালের খনখন আওয়াজ জেরিন আর বিজয়কে এই ঘরে টেনে নিয়ে আসে। ঘরে ঢুকতেই সুবোধকে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে জেরিন প্রচন্ড ঘাবড়ে যায়। জেরিন দৌড়ে গিয়ে সুবোধকে উঠিয়ে তার মাথা তার কোলে রাখে, তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। তখন সুবোধ উঠবেই বা কিভাবে? শরীর থেকে তার আত্মা যে আলাদা হয়ে গিয়েছে, তাই সুবোধ এখন একটি লাশে পরিণত হয়েছিল, আর নিজের শরীর থেকে আলাদা হওয়া সুবোধের আত্মা সব দেখে যাচ্ছিল। দেখছিল তার ভালোবাসা আর তার প্রাণের বন্ধু সে মারা যাওয়ায় ঠিক কতটা কষ্ট পাচ্ছিল। কিন্তু তখনই জেরিন এমন একটি কথা বলে যেটা শুনে সুবোধের আত্মা একদম চমকে ওঠে। যখনই জেরিন বুঝতে পারে সুবোধ মরে গিয়েছে তখন সুবোধের শরীরটাকে সে এক ঝটকায় নিজের কোল থেকে নিচে ফেলে দেয় আর বিজয়কে জড়িয়ে ধরে বলে, জান তুমি এত ঘামাচ্ছ কেন? আর এমনিতে তো এই পাগলকে তো আমরা আমাদের রাস্তা থেকে সরাতেই চাইছিলাম, তাই না? কিন্তু হঠাৎ করে ওর কি হলো? আর 3 দিন পরে তো প্লে আছে, হঠাৎ করে লিড ক্যারেক্টার কে করবে? তোমার থেকে ভালো আর কে করতে পারবে? আমার এমনিতে তো তুমি ছাড়া এখন আমি আর কারো বাহুতে থাকতে চাই না। এমনিতে যখন সুবোধ আমাকে ছুতো আমার ঘৃণা লাগতো। নিজের ভালোবাসার বেইমানি দেখে সুবোধের আত্মা তিলে তিলে মরে যাচ্ছিল, কারণ সুবোধ নিজেও জানতো না তার এই কায়া প্রবেশের তালাশ তাকে এই কালো সত্যের কাছে নিয়ে যাবে। এটি সমাপ্তি নয়, আরম্ভ ছিল আগামী ধ্বংসের, কারণ এখনো সুবোধ মরেনি। ব্যাস কয়েক মুহূর্তের জন্যই নিজের শরীর থেকে আলাদা হয়েছে। যখনই সুবোধের আত্মা আবার তার শরীরে ফিরে যায় তখন তার শরীর কাঁপতে শুরু করে। এটা দেখে জেরিন চিৎকার করে ওঠে আর বিজয় একদম হকচকিয়ে যায়। সুবোধ বেঁচে গেল কিভাবে? তারপর সুবোধ জেরিনকে বলে, কি হয়েছে? তুমি এত জোরে চিৎকার করলে কেন? আমি তো মেডিটেশনে হারিয়ে অন্য এক পৃথিবীতে চলে গিয়েছিলাম। সুবোধের কথা শুনে বিজয় বুঝতে পেরেছিল সুবোধ কিছুই শুনেনি। এমন মেডিটেশন করিস না, কবে যেন জানই থাকবে না। জানিস আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, তুই আবার। বিজয় যখন বলছিল তখন জেরিন বিজয়কে থামিয়ে বলে, আমি এখন বাড়ি যেতে চাই। এই কথা শুনে সুবোধ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি এখানেই থাকবো। প্লের স্ক্রিপ্টে কিছু চেঞ্জ আনতে হবে, তোমাকে বিজয় বাড়ি পৌঁছে দেবে। সুবোধ ইচ্ছে করেই জেরিনকে বিজয়ের সাথে পাঠিয়ে দেয় যেন নিজে তাদের উপর নজর রাখতে পারে। বিজয় তাদের দুজনকে দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে আসে, তারপর জানালা দিয়ে তাদের দেখতে থাকে। দেখে জেরিন বিজয়ের উপর চিৎকার করছে। যদি ও কিছু শুনে নেয় তাহলে কি হবে বিজয়? ও তো আমাকে মেরেই ফেলবে। ভালোই হয়েছিল মরে গিয়েছিল, জানি না কেন ঈশ্বর ওকে আবার জীবিত করলো। এখন আবার ওর থেকে লুকিয়ে লুকিয়ে আমার আর তোমার সাথে কথা বলতে হবে। এসব কথা শুনে বিজয় জেরিনকে নিজের দিকে টেনে নিয়ে বলে, শুধু শুধু টেনশন নিচ্ছ তুমি, ও কিছুই জানতে পারেনি। আর এত বছর ধরে আমরা রিহার্সেলের বাহানায় কি কি করে আসছি কোনো কিছুই তো জানতে পারেনি, এখন কিভাবে জানবে? আর কিছুদিনের ব্যাপার, তারপর ওকে রাস্তা থেকে সরিয়ে আমরা দুজন সারা জীবনের জন্য এক হয়ে যাব। সত্যি? জেরিন বিজয়ের কথা শুনে বিজয়কে আরো নিজের কাছে টেনে নেয়। তারপর আবার দুজন একে অন্যকে জড়িয়ে ধরে। ভালোবাসার বদলে বেইমানি দেখে সুবোধের সারা শরীর জ্বলে ওঠে। সুবোধ এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। জেরিন আর বিজয় যাওয়ার পর সুবোধ একাই দূরে কোথাও চলে যায়। পরের দিন সকালে জানা যায় সুবোধ আত্মহত্যা করে নিয়েছে।
জেরিন আর বিজয় শেষবারের মতো সুবোধের লাশ দেখার জন্য হাসপাতালে যায়। তখন বিজয়ের চেহারা শূন্য ভাব ছিল, কিন্তু জেরিনের চেহারায় আনন্দের রেখা দেখা যাচ্ছিল। অবশেষে সে সুবোধের হাত থেকে মুক্তি পেয়েছে। তখনই পুলিশ তাদের কাছে আসে আর স্ক্রিপ্ট তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা লাশের পাশে পাওয়া গিয়েছে। এটার সাথে একটা চিঠিও আছে। লেখা আছে তার শেষ ইচ্ছা একটাই, তার লেখা নাটক বেঈমানের মৃত্যু অবশ্যই শেষ করা। আমিও দেখতে আসবো। পুলিশওয়ালা জেরিনের হাতে স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছিল। জেরিনও তার হাতে স্ক্রিপ্ট নিয়ে বলছিল, সুবোধ এমন স্ক্রিপ্ট কেন লিখেছিল? এতে বিজয় বলে, এখন ছাড়ো তো এসব, কেন লিখেছে কি লিখেছে, নাটকই তো, করে নিবনি। আর কিছু বলার আগেই সেই ওয়ার্ড বয়ের সামনে আসে আর বিজয়কে কাগজ দেখিয়ে তাতে সাইন করতে বলে, যেন তারা সুবোধের বডি নিয়ে যেতে পারে। তারপর বিজয় তাতে সাইন করে সেই কাগজ ওয়ার্ড বয়ের হাতে ধরিয়ে দেয়। এখানে বিজয় তার নিজের সাইন করেনি, বরং সুবোধের সাইন করেছে। কারণ বিজয়ের ভেতরে বিজয় নয়, বরং এখন সুবোধের আত্মা চলে এসেছিল। আসলে যেই রাতে সুবোধ আসল সত্য জানতে পেরেছিল, সেই রাতে সুবোধ লুকিয়ে লুকিয়ে জেরিন আর বিজয়ের পেছনে পেছনে যাচ্ছিল। যখন বিজয় জেরিনকে তার বাড়িতে ছেড়ে একাই বাড়ি ফিরছিল, তখন সুবোধ এই সুযোগ কাজে লাগায় আর বিজয়ের গলা টিপে তাকে মৃত্যুর কোলে শুইয়ে দেয়। তারপর পারকায়া প্রবেশের মাধ্যমে নিজের আত্মাকে বিজয়ের শরীরে ঢুকিয়ে সুবোধ নিজেকে মৃত ঘোষিত করে দেয়। সুবোধ এখন বিজয়ের শরীরে ঢুকে জেরিনের সাথে থাকতে শুরু করেছিল, কিন্তু জেরিন আস্তে আস্তে বিজয়ের থেকেও দূরে সরে যাচ্ছিল। সুবোধের মৃত্যুর পর জেরিনের কখনো মনে হয়নি যে সে বিজয়ের সাথে আছে, কারণ যদিও চেহারা আর আওয়াজ বিজয়ের ছিল, কিন্তু আচরণ সুবোধের মতোই ছিল। একদিন জেরিন তাকে বলেও দেয়, তুমিও সুবোধের মতো হয়ে গিয়েছো বিজয়, একদম পাগল। এ কথা শুনে বিজয়ের ভেতরে থাকা সুবোধের রক্ত গরম হয়ে যায়। সে তৎক্ষণাৎ চাকু উঠায় আর সেটাকে জেরিনের গলায় ধরে বলে, ব্যাস, একবার নাটকটা শেষ হতে দাও, সব শেষ হয়ে যাবে। এই নাটকে আমি সুবোধের চরিত্রে অভিনয় করছি তো, তাই হয়তো তোমার এমনটা মনে হচ্ছে। এই কথা বলে সে জেরিনকে নিজের কাছে টেনে নিতে চাইছিল, কিন্তু জেরিন তার থেকে দূরে সরে যায়। সুবোধ এখন বুঝতে পেরে গিয়েছিল সে বিজয়ের শরীর পেয়ে গেলেও জেরিনের ভালোবাসা ফিরে পেতে পারবে না। নিজের সমস্ত ধ্যান প্লেতে লাগিয়ে দেয়। এতে সে তার জীবনের সব স্টোরি লিখেছিল। প্লে দেখতে থাকা সবাই সুবোধের গল্প শুনে ইমোশনাল হয়ে পড়ে। সবাই শুধু এইটুকুই দেখতে চাইছিল সেই বেঈমানের মৃত্যু হবে নাকি না। যদি হয় তাহলে বা কিভাবে। সামনের স্টেজে দাঁড়িয়ে থাকা জেরিন হিরোকে বলে, আমি তোমার জন্য ওকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমিও বদলে গেলে। এখন ওর আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। জেরিনের কথা শুনে বিজয়ের ভেতরে থাকা সুবোধ তার চুল ধরে বলে, পার্থক্য দেখবেও না জেরিন, কারণ আমি তোমার বিজয় না, আমি সুবোধ। আমি তোমার বিজয়কে সে কবেই শেষ করে ফেলেছি, আর তার শরীর নিয়ে তোমার সামনে নিজেকে শেষ করে দিয়েছি। এখন তোমাকে শুধু তোমার বেঈমানির হিসাব চোকাতে হবে। এ কথা বলেই বিজয়ের ভেতরে লুকিয়ে থাকা সুবোধ জেরিনকে আরো আঁকড়ে ধরে আর চাকু দিয়ে জেরিনের বুকে একের পর এক আঘাত করতে থাকে আর চিৎকার করতে থাকে, বেঈমানের প্রাপ্তি কি? শুধু আর শুধুমাত্র মৃত্যু। সুবোধ দুইবার বলার পর দর্শকও তালি বাজিয়ে বলতে থাকে, এক বেঈমানের প্রাপ্তি কি? শুধু আর শুধুমাত্র মৃত্যু। এরই সাথে স্টেজের চারদিক ধোঁয়ায় ভরে যায়। এরই মাঝে বিজয়ের মাঝে লুকিয়ে থাকা সুবোধ কোথাও একটা গায়েব হয়ে যায় আর দর্শক তালি বাজাতে বাজাতে অপেক্ষা করতে থাকে। এক্ষুনি হয়তো জেরিন উঠে দাঁড়াবে, কিন্তু কিভাবে উঠে দাঁড়াবে? সে তো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। যেটা দর্শকের জন্য একটি নাটক ছিল, তাও এই মঞ্চে সত্যি ঘটছিল। আর জেরিনও নিজের বেঈমানির সাজা পেয়ে গেল, কিন্তু পুলিশ বিজয়কে আর ধরতে পারেনি, কারণ তার ভেতরে থাকা সুবোধ আবার নিজের শরীর পরিবর্তন করে নেয়। তারপর আবার খুঁজতে থাকে আরো এক বেঈমানকে, যাকে সে মৃত্যুর কোলে শুয়ে দিতে পারবে। এই ঘটনাটি তখন ঘটেছিল যখন আমি নবম শ্রেণীতে পড়তাম। আমার বয়স মাত্র 14 বছর ছিল। বাবা রেলওয়েতে কাজ করার কারণে আমরা সরকারি কোয়ার্টারে থাকতাম।
জায়গাটা ছোট ছিল, কিন্তু আমি আমার নিজস্ব একটি রুম পেয়ে খুবই খুশি ছিলাম। আমার রুম থেকে পুরো রেলওয়ে ক্রিকেট গ্রাউন্ড দেখা যেত। আমি ক্রিকেট প্রেমী ছিলাম। যখন আমার ঘুম আসতো না, তখন আমি রাত ভর জেগে মহেন্দ্র সিং ধোনির সাথে আমার মনের কথা শেয়ার করতাম। তাকে বলতাম আজ আমি কিভাবে আমার দিন পার করেছি, আমি কার সাথে দেখা করেছি, তাদের সাথে আমি কি কি কথা বলেছি, সব কিছু। আমি তাকে আমার খুব আপন মনে করতাম। কিন্তু এই বাড়িতে আমরা আরো একটি জিনিস পেয়েছিলাম, একটি টিভি, যেটা কখনোই চলতো না। আমি এক রাতে এমনি আমার ঈশ্বর মহেন্দ্র সিং ধোনির সাথে কথা বলছিলাম, তখন হঠাৎ আমার তৃষ্ণা পায়। আমি পানি পান করার জন্য বাইরে যাই। তখন হঠাৎ করে হলে রাখা টিভি আপনা আপনি অন হয়ে যায়। এক মহিলা লাইভে এসে আমার সাথে কথা বলছিল। হ্যালো দেব, কেমন আছো তুমি? তোমাকে দেখতে সুন্দর লাগছে। আচ্ছা শোনো, আমার কাছে তোমার জন্য একটি খবর আছে। কাল ক্রিকেট গ্রাউন্ডে একটি খুন হতে চলেছে, তুমি সাবধানে থেকো। ওকে, কাল আবার দেখা হবে, বাই। যখন আমি এইসব কথা শুনছিলাম, তখন হঠাৎ করেই টিভি বন্ধ হয়ে যায়। মহিলার কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। কে ছিল এই মহিলা, আর সে আমার নাম কিভাবে জানলো? লাইভে এসেছে যা যা বলেছে তা কি সত্যি হবে? এসব প্রশ্ন আমার রক্ত গরম করে দিচ্ছিল। আমি যখন আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না, তখন আমি টিভির কাছে গিয়ে তার সুইচ আমি চেক করি, কিন্তু সেটা তো আগে থেকেই বন্ধ ছিল। এসব কি হচ্ছিল আমার সাথে? আমি সারা রাত এইসবই ভাবতে থাকি। পরের দিন সকালে স্কুলেও আমি সারাক্ষণ সেই মহিলার কথাই ভাবতে থাকি। তারপর বাড়ি ফেরার পরও আমি জানালার কাছে বসে ক্রিকেট গ্রাউন্ডটাই দেখতে থাকি। ক্রিকেট গ্রাউন্ডে আজ অনেক ভিড় ছিল, হয়তো কোনো টুর্নামেন্টের ফাইনাল চলছিল। আমি আমার ঘর থেকে মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমার ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক মনে হচ্ছিল। দেখতে দেখতে ম্যাচটাও খতম হয়ে যায়, আর সবাই আবার তাদের বাড়ির দিকেই ফিরে যায়। মাও আমাকে খাবারের জন্য ডেকে নেয়। হয়তো আমি একটু বেশিই ভাবছি, এগুলো আমার মনের ভুলও তো হতে পারে। কোনোভাবে নিজেকে বুঝিয়ে আমি খাবার খেয়ে আমি আমার রুমে আবার ফিরে আসি। কিন্তু আমার মনের কোনো এক কোণায় একটি প্রশ্ন তখনও জমা ছিল। এ প্রশ্নের উত্তরের জন্য আমি আরও একবার ক্রিকেট গ্রাউন্ড দেখি। তো সেই পুরনো গ্রাউন্ডে শুধুমাত্র একটি ব্যক্তি বসেছিল। অনেকক্ষণ পর্যন্ত তাকেই দেখতে থাকি, কিন্তু কয়েক ঘন্টা পরও সেই ব্যক্তি তার জায়গা থেকে সরে যাচ্ছিল না। রাত 11টা বেজে গিয়েছিল। আমি কাউকে কিছু না বলে চুপি চুপি আমি গ্রাউন্ডে চলে যাই। আমি ভয়ে ভয়ে সেই ব্যক্তিকে ডাকছিলাম, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? আঙ্কেল রাত হয়ে গিয়েছে, আপনি বাড়ি যাবেন না? আপনি কি শুনতে পাচ্ছেন? আমি এত ডাকাডাকি করার পরও যখন সেই ব্যক্তি কোনো জবাব দেয় না, তখন আমি আস্তে করে তার কাঁধের উপর হাত রাখি। তার কাঁধের উপর হাত রাখতেই তার মাথা তার ঘাড় থেকে পড়ে যায়। কেউ সেই ব্যক্তির মাথা কেটে তার ঘাড়ের উপর রেখে দিয়েছিল। হঠাৎ করেই সেই ব্যক্তির মাথা নিচে পড়তে দেখে আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। আমি পুরোপুরি ভয়ে কাঁপছিলাম। তখনই আমি সেই ব্যক্তির কাটা মাথা দেখতে পাই, যে এক নজরে আমার দিকেই তাকিয়েছিল। সত্যি বলতে মরার আগ পর্যন্ত আমি এই ব্যক্তির কাটা মাথার কথা কখনোই ভুলতে পারবো না। আমি তৎক্ষণাৎ পা টিপে টিপে আমার রুমে চলে যাই, আর জানালা দিয়ে সেই মাথা ছাড়া শরীর দেখছিলাম। কিন্তু দেব, এটা কিভাবে সম্ভব? টিভিতে বলা ওই মহিলার কথা কিভাবে সত্যি হলো? সেই আবার মার্ডার করেনি তো? নাকি কেউ একজন ইচ্ছে করেই আমাকে বোকা বানাচ্ছে, আর হয়তো সেটা কোনোভাবে সত্য হয়ে গিয়েছে? আমি নিজেই নিজেকে এরকম প্রশ্ন করছিলাম। আর এখন আমি ধোনির পোস্টারের সাথে কথা বলাও ছেড়ে দিয়েছিলাম। আমি শুধু রাত 3টা বাজার জন্য অপেক্ষা করছিলাম। তাই আমি আমার মা বাবা ঘুমাতেই টিভি থেকে সব তার খুলে ফেলি, আর তার সামনে বসে 3টা বাজার জন্য অপেক্ষা করতে থাকি। আমি যা ভয় পাচ্ছিলাম তাই হয়। এবারও টিভি একা একাই চালু হয়ে যায়, কিন্তু এবার সেই মহিলা ছিল না। কিন্তু এবার টিভিতে সেই ব্যক্তি ছিল, যাকে কিছুক্ষণ আগে ক্রিকেট গ্রাউন্ডে খুন করা হয়েছে। সেই চোখগুলো কিছুক্ষণ আগে ক্রিকেট গ্রাউন্ডে আমার দিকেই তাকিয়েছিল। সেই চোখগুলোই এখন টিভির ভিতর থেকে আমার দিকেই তাকিয়ে আছে, আমার সাথে কথা বলছিল। হ্যালো দেব, কেমন আছো তুমি?
কি হয়েছে? আজ তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে। সবকিছু ঠিক আছে তো? আচ্ছা শোনো, আমার কাছে তোমার জন্য একটি খবর আছে। কাল তোমার বাবা মারা যাবে, তাই তার খেয়াল রাখো আর নিজেরও। খুব দ্রুত আমার সাথে তোমার দেখা হবে। বাই। সেই ব্যক্তির কথা শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এক মুহূর্তের জন্য আমার মনে হয় আমি কোনো ক্রিকেট গ্রাউন্ডে আছি আর ওই ব্যক্তির কাটা মাথা আমার সাথে কথা বলছে। আমি কোনো কিছুই না বুঝতে পেরে দৌড়ে মা বাবার রুমের সামনে চলে যাই এবং তাদের দরজায় কড়া নাড়তে থাকি, চিৎকার করতে থাকি, বাবা দরজা খুলো, বাবা আমার খুব ভয় লাগছে, তোমরা কি ঘুমিয়ে পড়েছো? বাবা, মা। এভাবে চিৎকার করতে দেখে মা দরজা খুলেই আমাকে জড়িয়ে ধরে। আমার এই অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কি হয়েছে বাবা? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। বাবার কথা শুনে আমার টিভিতে বলতে থাকা ওই মহিলার কথা মনে পড়ে যায়। আমি বাবাকে টিভির দিকে ইশারা করে সবকিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু তখনই আমি লক্ষ্য করি টিভি বন্ধ। ওটার সবগুলো তার তো আমি নিজেই নিজের হাতে খুলে রেখেছিলাম। এখন 14 বছরের একটি বাচ্চার কথা কেউ কেন বিশ্বাস করবে? সব ভাবতে ভাবতেই আমার কাঁপা কাঁপা ঠোঁটগুলো চুপসে যায়। মা বাবা মনে করেছিল হয়তো আমি টিভিতে কোনো ভয়ানক জিনিস দেখে ফেলেছি, যার কারণে আমি খুব ভয় পেয়ে গিয়েছি। ভয় তো পাচ্ছিলাম, কিন্তু আগামীকালকে আমি সেই রাতে মা বাবার সাথেই ঘুমিয়ে পড়ি আর রাত ভর চোখ বন্ধ করে একটাই দোয়া করছিলাম, যেন সকালের সূর্য আর না ওঠে। কিন্তু কালও আকাশে সূর্য ওঠে আর সে তার সফর শেষ করে রাতের কালো চাদর মুড়িয়ে নেয়। মা কেন এখনো আসেনি? এতক্ষণে তো চলেই আসে। আর আমিও তো আজ বলেছিলাম আজ সারাদিন আমি আপনাদের সাথেই থাকতে চাই, তবু বাবা কেন কাজে গেল? আমার জন্য একদিনও কি সে ছুটি নিতে পারতো না? আমার এই কথা শুনে মা বলে, আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি কাল রাত থেকে তুমি খুব আজব আচরণ করছো। তোমার কি হয়েছে? গত সপ্তাহে তো আমরা ওয়াটার পার্কে গিয়েছিলাম, এই সপ্তাহে তুমি আবার ঘুরতে চাচ্ছ? মনে হচ্ছে তুমি অনেক রাত পর্যন্ত টিভি দেখো। ব্যাস, এখন এই সব কিছু বন্ধ, বুঝেছো? হঠাৎ করে মায়ের ফোন বেজে ওঠে। মা ফোন উঠাতেই আমি তার চেহারার রং বদলে যেতে দেখছিলাম। কথা শেষ হতে মায়ের চোখ ভিজে যায়, তারপর টপ টপ করে তার চোখ দিয়ে পানি গড়াতে শুরু করে। এখন তার হাত পা কাঁপতে শুরু করেছিল। মাকে এভাবে বদলে যেতে দেখে আমিও খুব ভয় পাচ্ছিলাম। মা, তুমি কিছু বলছো না কেন? মা, কিছু তো বলো। মা, বাবা কি ঠিক আছে? আমি মাকে বাবার কথা জিজ্ঞাসা করছিলাম, কিন্তু মা আমার কোনো কথার উত্তর দিচ্ছিল না। ব্যাস আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা তুমি বাড়িতেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি, আর ভয় পেও না, আমি আছি। আমাকে শুধু এতটুকুই সে বলে। তারপর 2 কদম হাঁটতেই তার প্যারালাইজ অ্যাটাক হয়ে যায়। হাসপাতালে সারা রাত কাটানোর পর সকালে মা বাড়ি ফিরেছিল, কিন্তু বাবা তখনও নিখোঁজ। প্যারালাইসিস অ্যাটাক হওয়ার পর থেকে মা শুধু কথা বলতে পারত, কিন্তু হাঁটাচলা করতে পারত না। আমার পুরো বাড়ি এখন একটি শ্মশানে পরিণত হয়েছিল। আমি ঘরের এক কোণায় চুপ হয়ে বসে থাকতাম, আর মা নিজের রুমে বিছানায় শুয়ে শুয়ে কান্না করত। এখন নাই আমাদের ক্ষুধা লাগছে আর নাই বা তৃষ্ণা। এখন বাবারও কোনো খোঁজ জানা ছিল না। বাবাকে খুঁজে পাওয়ার মতো আমার কাছে একটি রাস্তাই খোলা ছিল, আর সেটি হচ্ছে সেই টিভি। দেখতে দেখতে কখন যে 3টা বেজে গিয়েছিল আমি বুঝতেই পারিনি। টিভির তারগুলো তখনও টিভি থেকে আলাদা হয়েছিল, কিন্তু প্রতিবারের মতো টিভি একা একাই অন হয়ে যায়। কিন্তু এবার আমি যা দেখি তা দেখে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। এবার ওই টিভির লাইভে আমার বাবা ছিল। হ্যালো দেব, কেমন আছো? কি হয়েছে? আজ তুমি এত কান্না করছো কেন? সবকিছু ঠিক আছে তো? আচ্ছা শোনো, আমার কাছে তোমার জন্য একটি খবর আছে। কাল আমাদের বাড়ির ঠিক সামনের বাড়ির 4 জন মানুষ মারা যাবে, তাই নিজের এবং নিজের মায়ের খেয়াল রেখো। খুব শীঘ্রই আবার তোমার সাথে দেখা করব। বাই। একথা বলার পরপরই টিভি বন্ধ হয়ে যায়। বন্ধ হতেই আমি তৎক্ষণাৎ ছটফট করতে করতে বাবা বাবা বলে টিভি জড়িয়ে ধরি। না বাবা না, আপনি কোথায় চলে গেলেন?
আমাদের আপনাকে খুব প্রয়োজন। বাবা প্লিজ ফিরে আসুন। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে ডাকছি বাবা। বাবাকে ডাকতে ডাকতে আমি টিভিকে আঘাত করছিলাম। এতেও যখন আমার মন ভরে না, তখন আমি টিভিটাকে ভেঙে ফেলি। মাও এত শব্দ শুনে মার ঘুম ভেঙে যায়। আমি তাকে পাশের বাড়ির ঝগড়া বলে আবার ঘুমাতে বলি এবং নিজেও ঘুমাতে চলে যাই। সকালে যখন আমার ঘুম ভাঙে, তখন দেখি টিভি আগের মতোই আছে। তার উপর আঁচড়ের একটি চিহ্ন মাত্র ছিল না, কিন্তু এখন আমার ভিতরে একটি জিদ জন্ম নিয়েছিল। এখন আমি যেইভাবেই হোক এই টিভির রাজ জানতেই চাচ্ছিলাম। আমার মনে এখনো সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল, মানুষ মরে যাওয়ার পর কেন এই টিভির লাইভে আসে? কে তাদেরকে বলে? পরবর্তীতে কারা মরবে? এখন আমার কাছে আর একটাই রাস্তা ছিল। সামনের বাড়িতে যে 4 জন মানুষ মরবে, কোনোভাবে তাদের হত্যাকারীকে আমি ধরে ফেলব ভেবেই আমি সামনের বাড়ির দিকে নজর রাখতে থাকি। আমি 24 ঘন্টায় সামনের বাড়িতে কি হচ্ছে তা দূরবীন দিয়ে দেখতাম। 2 দিন পার হওয়ার পর যখন ওই বাড়িতে কিছুই হয় না, তখন আমার মনের মধ্যে কৌতূহল বেড়ে যাচ্ছিল। আমি যে কোনো মূল্যে আমার বাবার খুনিদের কাছে যেতে চাইছিলাম। তাই আমার মনে পাথর বেঁধে আমি সেই বাড়িতে যাই আর সেখানকার রান্নাঘরের গ্যাস লিক করে দেই। আর কোনো অশুভ ঘটনার জন্য আমি অপেক্ষা করতে থাকি। আমি আসার 10 মিনিটের মধ্যেই সামনের বাড়ির গ্যাস ব্লাস্ট হয়ে যায় আর এতে 4 জন মানুষ মারা যায়। সত্যি বলতে আমার নিজের উপর নিজেরই খুব ঘৃণা হচ্ছিল। আমি আমার সাথে নজর মিলাতে পারছিলাম না। আমার বাবার খুনিদের কাছে পৌঁছানোর জন্য আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না। কিন্তু আমি আমার সেই চেষ্টারও কোনো সুফল পাইনি। সেই 4 জন ব্যক্তি যারা আমার কারণে মারা গিয়েছিল, তারা সবাই সেই রাতেই আমার সামনে লাইভে টিভিতে আসে। তারা আমাকে পরবর্তী শিকারের কথা জানায়, কিন্তু এটা বলেনি তারা কেন লাইভে আসে। আমি আমার জিদ ছাড়িনি। যেমনটা এতদিন ধরে চলে আসছিল, তেমনই সেই 4 জন ব্যক্তিও আমাকে পরবর্তী মৃত ব্যক্তির নাম বলে যায়, কার মৃত্যু হতে চলেছিল। আর এইবারও আমি তাকে নিজের হাতে খুন করেছি। তারপর আরো একজনকে, তারপর আরো একজনকে, তারপর আরো একজনকে। এবং এইভাবেই এখন আমি প্রতিদিন রাতে লাইভে নিউজ দেখতাম আর রোজ একটি করে খুন করতাম। যারা এখন আমার এই গল্পটা দেখছেন, তারা হয়তো আমাকে পাগল বলবেন, হয়তোবা তাদের জন্য আমি একজন সাইকো বা সিরিয়াল কিলার। কিন্তু সত্য হচ্ছে, আমি রোজ রাতে লাইভ টিভি দেখি, তারপর প্রতিটি শিকার, প্রতিটি ঘটনা নিজের হাতেই ঘটাই। আজ আমার বয়স 34। এখন পর্যন্ত আমি 100টির অধিক খুন করেছি। অগণিত ঘটনাকে নিজের হাতে ঘটিয়েছি আর না জানি কতগুলো শহর ছেড়েছি। প্রতিটি শহরেই আমি আমার মা আর টিভিটাকে নিয়ে এসেছি, কারণ আমি মনে করি যা হওয়ার তা তো হবেই। যেভাবে বাবার মৃত্যু হওয়ার কথা ছিল, সেভাবে সে মরে গেছে। আমি এখন ভাবি, আমি তো ব্যাস একটি উসিলা, যেমনটা আমার টিভি আমার সিরিয়াল কিলার হওয়ার একটি উসিলা। তাই সতর্ক থাকবেন, পরবর্তী খবরটা যেন আপনার না হয়। আর যদি টার্গেট আপনি হন, তাহলে আপনার সাথেও আমার দ্রুতই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনার নিজের খেয়াল রাখুন। বাই। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানো, এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।